হাই, আমি মুভিম্যান। আজকের ঘটনায় আমরা পুরনো এক জাহাজের রহস্য আর মরণঘাতী এক রোগের অনুসন্ধান, এই দুয়ের খোঁজে এক ডাক্তার ও একজন ট্রেজার হান্টার পৌঁছেছিলেন মালির দেশে, এবং সেখানে পৌঁছে তাদের সাথে কি হয়েছিল তা আমরা সাহারা মুভি এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখতে চলেছি। আগে দেখতে থাকুন আর নিজের খেয়াল রাখুন। মুভির শুরুতে 1965 সালের সিন দেখানো হয়। আমেরিকার সিভিল ওয়ার প্রায় শেষ। আমরা একজন ক্যাপ্টেনকে দেখলাম, তার হাতে একটা সোনার কয়েন। তিনি এরকম অনেক কয়েন ভর্তি বক্স একটা জাহাজে লোড করছিলেন। বক্সগুলোর উপরে CSA লেখা ছিল। হঠাৎ করে ওদের উপর আক্রমণ হলো, কিন্তু ক্যাপ্টেন তাড়াতাড়ি জাহাজটাকে জলে নামিয়ে সব ইঞ্জিন বন্ধ করে দিলেন। তিনি চেয়েছিলেন অন্ধকারে যেন জাহাজটা কেউ দেখতে না পায়। সেটাই হলো। ওরা শত্রুদের হাত থেকে বেঁচে বেরিয়ে গেল। এবার গল্পে আজকের সিন দেখানো হয়। WHO এর ভ্যানে বসে আছেন ডক্টর সোফিয়া। ভ্যানটা এখন আফ্রিকার লাস ভেগাস শহরে। এই শহরে একটা নতুন রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। একটা নতুন রোগীর পরীক্ষা করে সোফিয়া দেখলেন তারও সেই একই রোগ, যার ব্যাপারে এখনও তারা কিছুই বুঝে উঠতে পারেনি। রোগীর মা জানালেন যে কিছুদিন আগে তার ছেলে বাবার সাথে মালি দেশে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পর থেকেই তার এই অবস্থা। সোফিয়া রোগীকে গাড়িতে বসিয়ে তার সিনিয়রের সাথে কথা বললেন, আমাদের দ্রুত এই ফাইলটা WHO-কে দেওয়া উচিত, কিন্তু সিনিয়রের মতে এত কম কেসে কেউ তাদের সাহায্য করবে না। সোফিয়া এবার মালি দেশে গিয়ে খুঁজে বের করতে চাইলেন কেন সেখানকার মানুষ অসুস্থ হচ্ছে। মালি দেশে তখন গৃহযুদ্ধ চলছিল, তাই সিনিয়র তাকে বললেন কেউ তোমাকে এই ডেঞ্জারাস পরিস্থিতিতে ওখানে যাওয়ার অনুমতি দেবে না। এই সময় একজন মুখোশ পরা লোক তার উপর নজর রাখছিল। হয়তো সে এই ডক্টরদের এখানে আসা পছন্দ করছিল না। হঠাৎ সোফিয়ার মনে পড়ল রোগীর বাবারও একটা স্যাম্পেল নেওয়া দরকার। তাই সোফিয়া লাইট হাউসের দিকে রওনা দিলেন, যেখানে তিনি কাজ করতেন। সেখানে গিয়ে সোফিয়া দেখলেন তারও ঠিক একই অবস্থা যা তার ছেলের ছিল। এমনকি এই রোগে তিনি মারাও গেছেন। সোফিয়া চুপি চুপি তার স্যাম্পেল নিলেন এবং বাইরে বেরিয়ে এলেন। এদিকে কাছেই সমুদ্রে একজন লোক বোর্ডিং করছিল, আর যে মুখোশ পরা লোকটা দূর থেকে ডাক্তারদের দেখছিল সে হঠাৎ সোফিয়ার উপর আক্রমণ করলো। কিন্তু বোর্ডিং করা সেই লোকটা তখনই সেখানে গিয়ে সোফিয়াকে বাঁচিয়ে নিলেন। এই হাতাহাতির মুখে মুখোশ পরা লোকটা সোফিয়ার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। যখন সোফিয়ার জ্ঞান ফিরল তখন তিনি নোমা নামের একটি জাহাজে ছিলেন। এই জাহাজটা আসলে সমুদ্রে ট্রেজার হান্টিং করে। বাইরে সেই লোকটি ছিল যে সোফিয়াকে বাঁচিয়েছিল। এই লোকটা সমুদ্র থেকে একটা দামি মূর্তি নিয়ে বাইরে এলো। ওরা আসলে সেই CSA লেখা জাহাজটা খুঁজছিল, কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হাদিস পায়নি। তখনই আলমোরা, যে এই জাহাজের মালিক, সেখানে এলেন। যে লোকটা সোফিয়াকে বাঁচিয়েছিল তার নাম ডগ। আলমোরা ডগকে বললেন, আমরা যে ট্রেজারটা খুঁজে পেয়েছি সেটা রাতের মিউজিয়ামে পার্টিতে ডিসপ্লে করতে হবে, তাড়াতাড়ি সেটা পরিষ্কার করো। এরপর ডগ একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে গেলেন। পার্টিতে সবার সামনে সেই দামি মূর্তিটা দেখানো হলো। এটা আসলে একজন আফ্রিকান রাজার কবর, যার দাম 1000 কোটি টাকা হবে। ডগ দ্রুত সেই ডিলারের কাছে গেলেন। সেখানে ডিলার তাকে একটা কয়েন দেখালেন যার উপরে CSA লেখা ছিল। ডগ সঙ্গে সঙ্গে কয়েনটা নিয়ে বললেন, এটা তো আমার বহু বছরের স্বপ্ন। সেই জাহাজটা কোথায় হারিয়ে গেল তা কেউ জানে না। পার্টিতে ম্যাসকট কোম্পানির মালিকও আছেন, যিনি এই ট্রেজার হান্টিংয়ে এই টাকা লাগিয়েছিলেন। এই লোকটার মালিতে খুব ভালো যোগাযোগ আছে, তাই সোফিয়া তার কাছে মালি যাওয়ার জন্য সাহায্য চাইলেন। কোম্পানির মালিক বললেন ওখানে যাওয়া খুব ডেঞ্জারাস, কিন্তু সোফিয়া যদি সত্যিই যেতে চান তাহলে তিনি রাস্তা বের করার চেষ্টা করবেন। কিছুক্ষণের মধ্যে ডগও সেখানে এলেন এবং জেমসকে সেই CSA কয়েনটা দেখালেন। এই কয়েনটা মালির এক লোক খুঁজে পেয়েছে। ডগের মনে হচ্ছিল সেই জাহাজের রিকেস ওই মালিতে কোথাও আছে। জেমসের এটা শুনে খুব হাসি হলো এবং ডগ আর আলমোরাকে 3 দিনের জন্য মালি যাওয়ার পারমিশন দিলেন, যেখানে গিয়ে তারা জাহাজটা খোঁজার সব রকম চেষ্টা করবেন। যদি একটু হাদিস মেলে তাহলে পুরো অপারেশন শুরু হবে। পরের দিন যখন তারা পোর্টে পৌঁছালেন তখন সোফিয়া আর ডাক্তার জ্যাক আগেই সেখানে বসেছিলেন। সোফিয়া ডগকে বললেন, জেমস বলেছেন যে আমি আর ডক্টর জ্যাক তোমাদের সাথে মালি যেতে পারি। তারপর এই 5 জন মালির দিকে রওনা দিলেন। রাতে খেতে বসে ডগ সোফিয়াকে সেই কয়েনটার কথা বললেন এবং জানালেন যে এই জাহাজটার খোঁজ তার ছোটবেলার স্বপ্ন। মালিতে পৌঁছানোর পর সোফিয়া আর জ্যাক নিজেদের পথে চলে গেলেন, আর ডগ এবং বাকিরা সেই লোকটার বাড়িতে পৌঁছালেন যে কয়েনটা পেয়েছিল। তার বাড়িতে গিয়ে জানা গেল সেই লোকটা মারা গেছে। জাহাজ পর্যন্ত পৌঁছানোর তাদের রাস্তা আবার বন্ধ হয়ে গেল। তখনই ডগের চোখে একটা মসজিদ পড়ল। তারা 3 জন সেখানে গিয়ে ওই লোকের সাথে দেখা করলেন। এমন ধর্মীয় জায়গায় সাধারণত পুরো রেকর্ডস রাখা থাকে। বহু বছর আগে সেখানকার পোর্টে একটা জাহাজ এসেছিল, কিন্তু সেই জাহাজে কেউ বেঁচে ছিল না এবং পানির স্রোত এত বেশি ছিল যে জাহাজটা ভেসে আরও দূরে চলে গিয়েছিল। এই তথ্যটা ডগের খুব কাজে এলো। তিনি সঙ্গে সঙ্গে জেমসের কাছে গিয়ে সব বললেন। দেরি না করে তারা যাও শহরের দিকে রওনা দিলেন, যা সেখান থেকে একটু দূরে। রাস্তায় তাদের বোটের একটা অংশে কিছু একটা পাওয়া গেল। একটু পরীক্ষা করে দেখা গেল এটা এক বিশেষ ধরনের মাটি যা মরিচা হতে পারে, কিন্তু ডগ বললেন বাহমান জলে এই ধরনের মাটি পাওয়া স্বাভাবিক নয়। এটা একটা চিন্তার বিষয় ছিল। হঠাৎ একটা মিলিটারি বোট তাদের দিকে আসতে লাগলো।
অফিসাররা বারবার একই কথা জানতে চাইছিল, তোমাদের সাথে যে ডক্টরটা এসেছিল তারা এখন কোথায়। সেখানকার রাজা জানতে পেরেছিল যে তার দেশে 2 জন ফরেন ডক্টর এসেছে, যাতে তারা সেই রোগটার কারণ খুঁজে বের করতে পারে। রাজা অর্ডার দিয়েছিলেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে, না হলে বড় ট্রাভেল হতে পারে। ডগ বুঝলেন যে কিছু একটা গন্ডগোল আসছে, নইলে এই ডক্টরদের সাথে তাদের কি প্রবলেম। ডগ উত্তর দিলেন, স্যার আমরা বেশি ইংলিশ জানি না, তাই বোটটা পাশে ভিড়িয়ে কথা বলি। ডগ তাদের দিকে একটা দড়ি ছুঁড়ে দিলেন, যা তারা নিজেদের বোটে বেঁধে নিলেন। এরপর ডগ তার বন্ধুদের ইশারা করলেন ফুল স্পিডে চালাও। এক ধাক্কায় অফিসারদের বোট উল্টে গেল। ডগ দ্রুত সেই দড়িটাও কেটে দিলেন এবং তারা সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু প্রবলেম এখনও শেষ হয়নি। কিছু দূরে আরও 2টো বোট তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের দেখতেই ওরা গুলি চালাতে শুরু করলো। ডগ বুঝলেন এখন বোট থেকে ঝাঁপ দিতে হবে, না হলে প্রাণ বাঁচবে না। ঝাঁপ দেওয়ার আগে তারা ফুয়েল ট্যাঙ্কে একটা ফাটল ধরিয়ে দিল, যাতে একটা বিগ ব্লাস্ট হয়। যখন দ্বিতীয় বোটটা তাদের কাছে এলো, তখন 3 জন জলে ঝাঁপ দিলেন। অফিসাররা বোটে গুলি চালাতেই সেই ফুটো দিয়ে ফুয়েল বেরোতে লাগলো, আর এক বিগ ব্লাস্ট হলো, যাতে সব পুলিশ মারা গেল। দ্রুত তারা 3 জন নদী থেকে বেরিয়ে পাড়ে এক বাড়িতে পৌঁছলেন। রুডি ডগকে জিজ্ঞাসা করলেন, এখন তো আমাদের কাছে বোট নেই, তাহলে কি জাহাজের খোঁজ বন্ধ করে দেবো? ডগ বললেন, ওটা পরে খুঁজবো, আগে আমাদের সেই ডক্টরের প্রাণ বাঁচাতে হবে। যদি ওরা তাদের হাতে ধরা পড়ে যায় তাহলে মেরে ফেলবে। ডগ রুডিকে বললেন, তুমি তাড়াতাড়ি বর্ডার পার করে আলমোড়ার কাছে যাও। আর তিনি নিজে জেমসের সাথে 2 জন ডক্টরকে খুঁজতে বেরিয়ে গেলেন। এদিকে 2 জন ডক্টর একটা গ্রামে পৌঁছলেন, যেখানে একজন মানুষও ছিল না। তারা অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু চারিদিকে শুধু নীরবতা। সোফিয়া একটা বাড়িতে মানুষের লাশ দেখলেন। এই সবাই সেই একই রোগে মারা গেছে। সকাল হতেই তারা 2 জন সব লাশ কবর দিয়ে দিলেন। ওদিকে রুডিও লুকিয়ে বর্ডার পার করে নিলেন। সোফিয়া গ্রামে একটি কুয়ো দেখতে পেলেন এবং ভাবলেন হয়তো এর ভিতরে কিছু পাওয়া যাবে। তিনি ভিতরে নামার প্রস্তুতি শুরু করলেন। নিচে নেমে যখন তিনি জলের স্যাম্পেল নিতে চাইছিলেন, তখন জ্যাক তাকে জানালেন ওপরে কিছু মিলিটারি এসেছে। এরপর গুলির আওয়াজ শোনা গেল। জ্যাককে বাদ দিয়ে তারা বাকি সবাইকে মেরে ফেললো। কুয়োর ভিতরে সোফিয়া ভয়ে লুকিয়ে রইলেন। তখনই সেখানে একটা হেলিকপ্টার নামলো, যাতে মালির রাজা কাজিম এলেন। কাজিম জ্যাককে জিজ্ঞাসা করলেন, লেডি ডক্টর কোথায়? হেলিকপ্টারের আওয়াজ শুনে ডগ আর জেমসও বুঝে গেলেন যে ডক্টররা আশেপাশেই আছেন। কিন্তু কাজিম খুব রেগেছিলেন। তিনি জ্যাককে গুলি করে দিলেন এবং লোকদের অর্ডার দিলেন সোফিয়াকে তাড়াতাড়ি খুঁজে বের করো। ডগ আর জেমস কাছেই লুকিয়ে সব দেখছিলেন। কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে মারতে শুরু করলো। একবার তো ডগের প্রাণও ডেঞ্জারাস হয়ে গিয়েছিল, কিন্তু পিছন থেকে সোফিয়া এসে কাজিমের লোককে মেরে দিলেন। নিজের সিনিয়র ডক্টর জ্যাকের মৃত্যুতে সোফিয়া খুব স্যাড হলেন, কিন্তু ডগ বললেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গা মোটেও সেফ নয়। এখন তারা 3 জন কাজিমের মিলিটারি এরিয়া থেকে বেরিয়ে অন্য একটি, তখনই সেখানে কিছু ঘোড়সওয়ার এলো এবং তাদের 3 জনকে বন্দি করে তাদের রাজা গডগোর কাছে নিয়ে গেলেন। গডগো তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতে এসেছো? সোফিয়া জানালেন, আমি একজন ডক্টর, আপনাদের এলাকায় একটা রোগ ছড়িয়ে পড়েছে, আমি সেটা ইনভেস্টিগেট করছি। রোগের নাম শুনে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে না জানি কত লোক সেই একই রোগে মারা গেছে। সোফিয়া ইনভেস্টিগেট কনফার্ম করলেন এই সবাই সেই একই রোগে মারা গেছে, আমি সেটাই ইনভেস্টিগেট করতে এসেছি। একটু ভাবার পর গডগো তাদের সবাইকে তার শহরে থাকার পারমিশন দিলেন। এরপর সোফিয়া সেখানকার জল পরীক্ষা করে দেখলেন যে সেখানকার জল পয়জনাস হয়ে গেছে এবং এটা ন্যাচারালি হতে পারে না। এই জলে নিশ্চয়ই কিছু মেশানো হয়েছে। এই কথাটা তার রাজাকে জানালেন এবং বললেন জল কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করতে হবে। রাজাও রাজি হয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করো, আমার থেকে যত সাহায্য চাও আমি করব। এরপর জেমস সেখানকার বাচ্চাদের সাথে ফুটবল খেলছিলেন। যখন বলটা একটু দূরে চলে গেল, তখন তিনি সেটা খুঁজতে খুঁজতে এক অদ্ভুত জায়গায় পৌঁছালেন। এই জায়গায় অদ্ভুত সব পেন্টিং করা ছিল। আর অবাক করার বিষয় হলো এই পেন্টিংসে সেই জাহাজটার কথা ছিল যেটা খুঁজতে তারা এখানে এসেছেন। জানা গেল সেটা এখানেই কোনো এক শুকনো মরুভূমিতে চাপা পড়ে আছে। সোফিয়া আর ডগ সেটা দেখতে সেখানে পৌঁছালেন। ডগ বললেন, আজ থেকে 200 বছর আগে এই জায়গায় একটা নদী ছিল, কিন্তু আজ সেই নদী শুকিয়ে গেছে। এখন তারা 3 জন সেই নদীটা খোঁজার প্রস্তুতিতে লেগে পড়লেন। তারা এই নদীটা খুঁজে বের করার প্ল্যান করছিলেন। তখনই এই পেন্টিংয়ে একটা দুর্গ দেখতে পেলেন, মানে এই নদীর আশেপাশে একটা দুর্গ ছিল। আর ডগের ধারণা যে পয়জনাস জলটা এই গ্রামে আসছে সেটা হয়তো এই নদীরই জল। নদীটা হয়তো পুরোপুরি শুকিয়ে যায়নি, তার জল নিচ দিয়ে ফ্লো করছে। এখন এই 3 জন নদীর দিকে যাত্রা শুরু করলেন, সেই রাস্তা দিয়ে যেখানে 200 বছর আগে নদী ছিল। দ্রুত তারা সেই দুর্গটাও দেখতে পেলেন। এই দুর্গে ওঠার পর তারা একটা সোলার প্ল্যান্ট দেখতে পেলেন, যা মস্কট কোম্পানির ছিল। কিন্তু এমন নির্জন জায়গায় একটা সোলার প্ল্যান্ট থাকার কোনো মানেই বোঝা গেল না। ডগ কিছু দূরে একটা ট্রেন দেখতে পেলেন। তারা ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে গেলেন এবং স্মার্টলি ট্রেনের ভিতরে ঢুকে পড়লেন। ওদিকে রুডি এখন আলমোড়ার কাছে পৌঁছে গেছেন। রুডি তার পোশাকে সেই লাল রঙের স্যাম্পেলটা পেলেন, যা তারা মালিতে তাদের বোটে পেয়েছিলেন। যখন রুডি স্যাম্পেলটা টেস্ট করলেন এবং রেজাল্ট আলমোড়াকে দেখালেন, তখন তিনি সেটা থেকে অবাক হয়ে গেলেন। ওদিকে সোফিয়া, জেমস এবং ডগ
সেই প্ল্যান্টের ভিতরে পৌঁছালেন। ভিতরে গিয়ে তারা বুঝলেন যে এই প্ল্যান্টটা একটা রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল তৈরি করার জন্য কাজ করছে, যা এখানে থাকা সূর্যের দ্রুত আলোর কারণে খুব দ্রুত তৈরি হয়ে যাবে। তখনই সোফিয়ার চোখ কিছু কন্টেনারের উপর পড়লো, যেগুলো আন্ডারগ্রাউন্ড নিয়ে যাওয়া হচ্ছিল। এই তিনজন সেই লোকটার পিছন পিছন গেলেন। যখন বেসমেন্টের দরজা খুললো তখন তারা তিনজন অবাক হয়ে গেলেন। এই বেসমেন্টে হাজার হাজার টন রেডিও অ্যাক্টিভ এবং পয়জনাস কেমিক্যাল বছরের পর বছর ধরে রাখা ছিল, যা মাটি ভেদ করে নিচ দিয়ে ফ্লোয়িং নির্জন নদীতে মিশে যাচ্ছিল। আর এই নদীর জল মালি দেশে সব মানুষ পান করে। এই কারণে রোগটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে। ওখানে আলমোরা আর রুডি সেই রিপোর্টটা নিয়ে ইউএস এমবেসিতে পৌঁছালেন। এই রিপোর্টটা দেখে ইউএস এমবেসির লোকেরও বিশ্বাস হলো না যে এমন কিছু হতে পারে। ওদিকে জেমস তার বন্ধুদের সাথে প্ল্যান থেকে পালাতে যাচ্ছিল। তখনই ম্যাসকটের লোকেরা তাদের ধরে ফেললেন। ম্যাসকট সোফিয়াকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করছো এবং এই জায়গাটার কথা কিভাবে জানলে? সোফিয়া ম্যাসকটকে বললেন, এই প্ল্যান্টে যা করছো তা মানুষের প্রাণ যাচ্ছে। এর উত্তরে মিস্টার ম্যাসকট বললেন, তিনি এমন কিছু করছেন না, বরং আমরা তো পয়জনাস কেমিক্যাল আগুনে পুড়িয়ে শেষ করে দিচ্ছি। সোফিয়া তাকে বললেন, যে কেমিক্যালগুলো তুমি বেসমেন্টে স্টোর করে রেখেছো সেগুলো নদীতে মিশে যাচ্ছে, সেগুলো খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এটা শুনে মিস্টার ম্যাসকট ভয় পেয়ে গেলেন যে এটা সত্যি নয় তো। এখন তারা ডগ আর জেমসকে বেঁধে কোথাও নিয়ে যেতে লাগলেন। ডগ তার ব্রেন খাটালেন এবং সেই সোনার কয়েনটার সাহায্যে ট্রাকের পিছনের দরজাটা খুলে দিলেন, যাতে তারা ট্রাক থেকে আলাদা হয়ে গেলেন। মিস্টার ম্যাসকট দ্রুত কাজিমের সাথে দেখা করলেন এবং সোফিয়া তাকে যা বলেছিল সব কাজিমকে জানালেন। কাজিম বললেন, যদি তোমার চিন্তা হয় তাহলে প্ল্যানটা বন্ধ করে দাও, কিন্তু তোমাদের টাকা প্রতি মাসে আমাকে পৌঁছাতে হবে। মানুষের মৃত্যুতে তার কিছু আসে যায় না। ড্রাগ আর জেমস এখন এই মরুভূমিতে ঘুরছিল। তাদের হাতগুলো এখন ট্রাকের দরজার সাথে বাঁধা। এইভাবে বাঁধা অবস্থায় তারা অনেক দূরে চলে গেলেন। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে তারা দুজনেই সাহস হারিয়ে ফেলছিলেন। কিন্তু তখনই মাঝ রাস্তায় তারা একটি ভাঙা প্লেন পেলেন, যেটা ক্র্যাশ হয়ে গিয়েছিল। কিন্তু এই প্লেনটার টায়ারগুলো এখনো ঠিক ছিল। কোনোভাবে তারা জাহাজটাকে বালির উপর দিয়ে গ্লাইড করতে করতে সেটার উপর চড়ে তারাও এগিয়ে একটি গ্রামে পৌঁছলেন। এখানে তারা একটি টেলিফোন পেলেন। এখন তারা আলমোরাকে ফোন করে পুরো স্টোরিটা বললেন। সোনার কয়েনটা বিক্রি করে ডগ একটা জিপ কিনলেন। এই জিপ নিয়ে ডগ আর জেমস গডগোর কাছে পৌঁছালেন এবং তারা লোকেদের সাহায্য চাইলেন, যাতে তারা একসাথে কাজিমের সাথে লড়াই করতে পারেন। কিন্তু গডগোর কাছে এত লোক ছিল না, আর না ছিল কাজিমের মতো বড় অস্ত্রশস্ত্র। তাই গডগো লড়তে রাজি হলেন না। কিন্তু তিনি তার গাড়িটা তাদের দিয়ে দিলেন, যেটা গডগো কাজিমের কাছ থেকে কিনেছিলেন। এই গাড়িটা নিয়ে জেমস আর ডগ প্ল্যান্টে পৌঁছলেন, কিন্তু সেখানে গেটেই তাদের থামিয়ে দেওয়া হলো। তারা দুজনে জোর করে বন্দুকের সাহায্যে ভিতরে ঢুকে গেলেন। আর এখনই ম্যাসকট জানতে পারলেন যে কেউ একজন ভিতরে ঢুকছে। ডগ আর জেমস ভিতরে যেতেই অবাক হয়ে গেলেন যে পুরো প্ল্যানটা খালি হয়ে গেছে। তখনই জেমস বললেন, হয়তো ম্যাসকট বিশ্বাস করে ফেলেছে যে তার কারণে মানুষ মারা যাচ্ছে এবং এই কথাটা আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে, তাই তারা প্ল্যান্টের নাম নিশানা মুছে ফেলতে চাইছে। জেমস দ্রুত নিচে গিয়ে সেই এক্সপ্লোসিভটা খুঁজতে গেলেন, যার সাহায্যে তারা এই প্ল্যানটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই সেখানে একটা হেলিকপ্টার নামলো। ম্যাসকট জোর করে সোফিয়াকে নিয়ে সেটার ভিতরে বসে গেলেন। তারা বেরোতেই যাচ্ছিল, তখন সেখানে ডগ চলে এলেন। ডগ ম্যাসকটকে প্রায় ধরে ফেলেছিলেন, কিন্তু তখনই পিছন থেকে ম্যাসকটের একজন লোক এসে ডগকে থামিয়ে দিলেন। ওদিকে সোফিয়া ঠিক সময় হেলিকপ্টার থেকে ঝাঁপ দিলেন। নিচে জেমস সেই বোমাটা একটি কন্টেনারে খুঁজে পেলেন এবং বোমাটা সেখান থেকে বের করে তাদের ব্যাগে রাখলেন। এই সময় ম্যাসকট হেলিকপ্টারে বসে তার প্রোগ্রাম থেকে সোলার প্ল্যানটাকে সূর্যের দিকে ঘুরিয়ে দিলেন। এখন সব সোলার প্যানেল খুব দ্রুত কাজ করতে লাগলো, কিন্তু জেমসের দক্ষতার কারণে কোনো ব্লাস্ট হলো না, কারণ জেমস বোমাটা ডিসকানেক্ট করে দিয়েছিলেন। ম্যাসকট এটা দেখে খুব রেগে গেলেন। সোফিয়া আর ডগ ম্যাসকটের লোকেদের থেকে রেহাই পেলেন এবং তারপর তারা তিনজন গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে গেলেন, কারণ তাদের এখনও এখান থেকে অনেক দূরে যেতে হবে। কিন্তু তখনই কাজিমের হেলিকপ্টার তাদের পিছু করতে লাগলো। কাজিম তাদের উপরে গুলি চালাতে শুরু করলো। ডগ জেমসকে বললেন, বেসমেন্টে যে এক্সপ্লোসিভগুলো পেয়েছিল সেগুলো বাইরে ছুঁড়ে ফেলা শুরু করো। যখন জেমস এটা করলেন, তখন যেখানে যেখানে কাজিমের গুলি লাগছিল সেখানে সেখানে ব্লাস্ট হচ্ছিল। এত ধোঁয়া আর ধুলো উড়লো যে কাজিমকে তার হেলিকপ্টার ঘুরিয়ে নিতে হলো। কিন্তু এই ব্লাস্টগুলোর কারণে এমন কিছু হলো যা তারা আশা করেনি। সেই জায়গা থেকে বালি সরে গেল এবং যে জাহাজটা নিচে চাপা পড়েছিল সেটা উপরে উঠে এলো। জাহাজটাকে দেখতেই তিনজন তার ভিতরে লুকিয়ে গেলেন, কিন্তু কাজিম জেনে গেলেন এবং তিনি আরও একবার জাহাজে গুলি চালাতে শুরু করলেন। কাজিমের অনেক লোক সেখানে চলে এলো এবং তাদের চারিদিক থেকে ঘিরে ফেললো। জাহাজের উপরে হামলার কারণে জাহাজের ভিতরে থাকা কন্টেনার খুলে গেল এবং সেখান থেকে সোনার কয়েন বাইরে পড়তে লাগলো। এটা দেখে ডগের বিশ্বাস হলো না যে এই কয়েনগুলো এখনও সেভ আছে। তখনই তারা জাহাজের ভিতরে একটা পুরো কামান পেলেন, যেটা এখনও ভালো অবস্থায় ছিল। এখন তারা সেই কামানটা চালানোর প্রস্তুতিতে লেগে পড়লেন। যেমনই কাজিমের হেলিকপ্টার তার নিশানায় এলো, তারা কামান চালালেন। হেলিকপ্টারে বিগ ব্লাস্ট হলো, যাতে কাজিম মারা গেলেন।
এরপর কাজিমের পুরো আর্মি স্যারেন্ডার করে দিল। এই তিনজন বাইরে এসে পুরো শক হয়ে গেলেন যে এত বড় আর্মি কেন তাদের কাছে স্যারেন্ডার করলো। কিন্তু তখনই তারা পিছনে ঘুরে দেখলেন গডগোল লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। ওইদিকে আমেরিকায় একজন আন্ডারগ্রাউন্ড এজেন্ট যিনি এসব ঘটনা জেনে গিয়েছিলেন, তিনি ম্যাসকটের জলে সেই একই পয়জন মিশিয়ে দিলেন যা তিনি মালির মানুষদের খাওয়াচ্ছিল, এবং খুব শীঘ্রই তারও সেই একই অবস্থা হবে যা তিনি মানুষদের সাথে করেছেন। শেষে আমরা ডগ আর সোফিয়াকে একসাথে দেখতে পাই। ডগ সেই ট্রেজারটা গডগো আর তার লোকেদের জন্য রেখে গিয়েছিলেন, কারণ এই রোগে তাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং এটা তাদের জমি, ট্রেজার্সের ওপর অধিকারও তাদের আছে। এটাই ছিল আজকের ঘটনা।